শুরুতে জানিয়ে দেব গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা তটস্থ ইসরায়েল। জানিয়ে দেব এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার। এছাড়া রয়েছে বিশ্ব ব্যবস্থার সামনে স্নায়ুযুদ্ধ পরবর্তী সর্বোচ্চ হুমকি বিদ্যমান, আতঙ্কে রয়েছে পশ্চিমারা। সর্বশেষ জানিয়ে দেব এবার জানা গেল কোথা থেকে অস্ত্র পায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা তটস্থ হচ্ছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই দিন হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউষা রকেট ছুড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে। জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়েছে। এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে তারা ইসরায়েলের মায়ান বারুস সামরিক ঘাঁটি, জাবাদিন ব্যারাক এবং ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আল মুতালা শহরে বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে গাজায় বর্বর ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহর প্রতিদিনই দখলদার বাহিনীর অবস্থানে তীব্র আক্রমণ চালিয়ে আসছে, যার উদ্দেশ্যে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ করে রাখা এবং গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের উপর চাপ কমানো। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও সম্প্রতি জানিয়েছে আগস্ট মাসে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত অঞ্চলের দিকে ১৩০৭টি রকেট ছুড়েছে, যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে সংখ্যায় সর্বাধিক। এদিকে হিজবুল্লাহর পরিচালিত লেবানন ভিত্তিক টিভি চ্যানেল আল মাদিন জানিয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হাদাব ইয়ারন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেজন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবানন থেকে আল জলিলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে, তবে এতে ইসরায়েলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। হিজবুল্লাহ শনিবার দুপুরেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মাদিন। টিভি চ্যানেলটি জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা এদিন স্থানীয় সময় বেলা ২টা ৪৫ ইসরায়েলের মিসগাভ আম সামরিক ঘাঁটির নজরদারি সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে সেগুলো ধ্বংস করেছে। হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সমর্থনকারী ফ্রন্টগুলোকে থামাতে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর শক্তি, অস্ত্র এবং সদস্য সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনী ক্রমেই দুর্বল হচ্ছে। শেখ নাবিল হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই উত্তর ফিলিস্তিনে দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া ইসরায়েলের বসতি স্থাপনকারীরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। তিনি সেখানে জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ প্রতিদিন হামলা চালিয়ে যেই সমীকরণ তৈরি করছে সেগুলো থেকে ইসরায়েল পালাতে পারছে না। এদিকে এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনে এক রাতে ৬৭ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ৭ই সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে দূরপাল্লা শাহেদ ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে তারা ইউক্রেনের ৬৭ ড্রোন হামলা চালিয়েছে, তবে এর মধ্যে ৫৮টি ভূপাতিত করেছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার এসব হামলা মোকাবেলায় ১১ অঞ্চলের এয়ার ডিফেন্স ইউনিট দ্রুত সক্রিয় করা হয়েছে। ইউক্রেনের পার্লামেন্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের পার্লামেন্টের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটিকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় কিয়েভ পর্যন্ত পৌঁছেছে রাশিয়ান মিসাইল বা ড্রোন। এর আগে এমন ঘটনা দেখা যায়নি, কেননা শহরটি সোভিয়েত যুগের এবং পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। টেলিগ্রামে প্রকাশিত ছবিতে পার্লামেন্ট ভবনের আশপাশে মাটিতে অন্তত ৪টি ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে ভবনের প্রধান প্রবেশদ্বারের সিঁড়ির কাছে একটি টুকরো পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া শ্যাপনালের আঘাতে ঝাঁঝরা অবস্থায় আরেক টুকরো দেখা গেছে। কিয়েভ থেকে রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, শুক্রবার রাত ৩টার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরের কেন্দ্রীয় অংশের জোরে হামলার শব্দ শোনা গেছে, ফলে বাসিন্দারা ঘুম থেকে জেগে উঠেছে।
2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া হামলা শুরু করে। এই হামলায় হাজার হাজার মিসাইল এবং শাহেদ ড্রোন ব্যবহার করছে মস্কো। 2022 সালের সেপ্টেম্বর থেকে ইরানের তৈরি এই ড্রোন ব্যবহার করছে তারা। সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে চিহ্নিত করতে পারে না। এদিকে বিশ্ব ব্যবস্থার সামনে স্নায়ুযুদ্ধ পরবর্তী সর্বোচ্চ হুমকি বিদ্যমান, আশঙ্কায় রয়েছে পশ্চিমারা। বিশ্ব ব্যবস্থা আজ এমন এক অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন যা স্নায়ুযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের সিআইএর প্রধান উইলিয়াম বার্নস এবং যুক্তরাজ্যের MI6 প্রধান রিচার্ড মুর সম্প্রতি তাদের যৌথ নিবন্ধে এক হুঁশিয়ারি উচ্চারণ করেন। উভয়ই জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে পুতিনের চাপিয়ে দেওয়া আক্রমণের বিরুদ্ধে দুই দেশ একত্রেই কাজ করবে। দ্য ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত নিবন্ধে বার্নস ও মুর বলেন, রাশিয়ান আগ্রাসন নিয়ে তারা আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। শুধু তাই নয়, ইউক্রেন সহায়তা করতে বেশ কিছু গোপন তথ্য প্রকাশ করা হয়েছিল। ইউরোপ জুড়ে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে কাজ চলছে বলে জানান তারা। পাশাপাশি গাজা যুদ্ধের সমাপ্তি এবং আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থান প্রতিহত করতে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। বার্নস এবং মুর আরও বলেন, এই বৈশ্বিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। ইউক্রেনকে সহযোগিতার বিষয়টি তাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাদের মতে ইউক্রেনে পুতিনের সাফল্য অসম্ভব। চীনের ভবিষ্যৎ, ভূরাজনৈতিক ও গোয়েন্দা হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সচেতন অবস্থানে রয়েছেন। অবশেষে জানা গেল কোথা থেকে অস্ত্র পায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আধুনিক সমরাস্ত্র সজ্জিত প্রবল প্রতাপশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্লা দিয়ে প্রতিরোধমূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানকার স্বাধীনতাকামী ও সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের ক্রমবর্ধমান কার্যক্রমের মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে, কোথা থেকে কিভাবে তাদের অস্ত্র সংগ্রহ করছেন তারা। 2 সপ্তাহ আগে যখন ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তাদের ব্যাপক সামরিক অভিযান শুরু করেন, তখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ প্রতিরোধকামী শক্তিগুলো এবং এই গোষ্ঠীগুলো সামরিক শাখাগুলো ঘোষণা করেছে যে তারা বিস্ফোরক ব্যবহার করে দখলদার বাহিনীর সামরিক যানগুলো ধ্বংস করেছে। ফিলিস্তিনের বাহিনীর পরিচালিত অভিযানে ইসরায়েলি বাহিনী উল্লেখযোগ্য মানবিক ও যুদ্ধ সমরাস্ত্রগত ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে বেশ কিছু সামরিক যান ধ্বংস হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর মূলত দখলদার বাহিনীর কড়া সামরিক ও নিরাপত্তার অধীনে রয়েছে, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী 7 শতাধিক চেকপয়েন্ট স্থাপন করেছে। যদিও ইসরায়েলি প্রতিরোধকারী গোষ্ঠীগুলো কখনো তাদের অস্ত্র ও সরঞ্জামের উৎস প্রকাশ করে না, তবে ইসরায়েলি মিডিয়া, সামরিক সূত্র এবং বিশেষজ্ঞদের প্রতিবেদনের মাধ্যমে কিছু তথ্য পাওয়া যায়। ফিলিস্তিনের সামরিক বিশ্লেষক ইউসুফ আল শারকাভি মনে করেন, ইসরায়েলি দখলদারিত্বই পশ্চিম তীরে প্রতিরোধকারী গোষ্ঠীগুলোর অস্তিত্বের মূল কারণ। তার মতে, পশ্চিম তীরের অস্ত্রের বাজার মূলত উন্মুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারটি সজ্জিত ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব অস্ত্র দিয়েই। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন উপায়ে দখলদার বাহিনীর সেসব অস্ত্র সংগ্রহ করে। ফিলিস্তিনের ইসরায়েলি দখলদারের 76 বছর এবং পশ্চিম তীর দখলের 56 বছর পর ফিলিস্তিনের গোষ্ঠীগুলো এমন অভিজ্ঞতা অর্জন করেছে যে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়েছে, আর এই কারণে তাদের অস্ত্রের উৎস প্রকাশ করতে হয় না।